সবুজ দেশ গড়তে সবাই মিলে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান এবং সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এমন তাগিদ দেন। এরপর সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে পদক বিতরণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশেষ করে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের যেগুলো ভ্যালুজ আছে, আমরা অনেক সময় খুব দুঃখজনক কিছু কিছু বিষয় দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা বোর্ড এবং অংশীজনের মতামত নিয়েই বেশিরভাগ এলাকায় এইচএসসি এবং সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন একথা জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপদ পরিবেশের পাশাপাশি দীর্ঘদিনের প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করে সময়মতো পরীক্ষা সম্পন্ন করা সরকারের দায়িত্ব। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ডক্টর আমিন বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শহরে দখল দূষণের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা তৈরির কথা বলেন তিনি। রাজধানীর গুলশান নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার আশেপাশের নদী বাঁচাতে কাজ করছে সরকার। সুন্দর শহর সরকারের একার দায়িত্ব নয় জানিয়ে শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানে নিহত প্রায় ৮৬৫ জন শহীদের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ শহীদের গণকবর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তারা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদের সংখ্যা ১৪০০ হলেও প্রসিকিউশন বিভাগের তদন্তে তা আরও বাড়তে পারে। যেসব পরিবার এখনও তাদের স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেননি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রায় ৮৬৫টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের ১১৪টি জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে, সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো। এইগুলি যখন আপনি যোগফল দেখবেন, যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে ১৪০০ শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। ২৪-এর ১৫ জুলাই সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। এই হামলার ফলে ফ্যাসিস্ট বিরোধী জুলাই গণ অভ্যুত্থান
চরম আকার ধারণ করে। হাসিনার দুঃশাসনে ক্যাম্পাসে নিপীড়নের শিকার ছাত্রদল ও শিবির নেতারা মনে করেন ছাত্রলীগ ছাত্র সংগঠন নয়, ছিল মাফিয়াতন্ত্রের পাহারাদার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 14 জুলাই 2024 কোটা বিরোধী আন্দোলন ততক্ষণে রূপ নিয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে। সারা দেশে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়েছে পরতে পরতে। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দমভক্তি করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। তার জবাব ছাত্রলীগ তারাই। 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালায় ছাত্রলীগ। এ হামলায় সারা দেশে শত শত শিক্ষার্থী আহত হয়। 15 জুলাই সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলে ছাত্রলীগের তাণ্ডব লীলা। তাদের হামলা দমাতে পারেনি প্রতিবাদী ছাত্র জনতাকে। সেদিনের দুর্বিষহ চিত্র তুলে ধরে ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতারা বলছেন, 15 জুলাই ছিল আন্দোলনের বাক বদল। 15 তারিখে যে হামলাটা ছিল, এই হামলার পরে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে আমাদের যৌক্তিক আন্দোলনে তারা হামলা করতেছে, আমাদের বোনদেরকে তারা রক্তাক্ত করতেছে। তো তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান আসলে শিক্ষার্থীরা গ্রহণ করেছিল। এই যে 1400 জন মানুষ মারা গিয়েছে, আমি মনে করি যে এটার একটা বড় অংশ হত্যাকাণ্ডের সাথে ছাত্রলীগ জড়িত। 15ই জুলাই পুরো জুলাইয়ের একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এবং ন্যাক্কারজনক ঘটনা এটি বলতে হবে, যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর। ছাত্রলীগ কখনই সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হয়ে উঠতে পারেনি দাবি করে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন, তাদের অপকর্মের বিচার এখনই সবচেয়ে বেশি জরুরি। না হলে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিস্টের দোসর এই ছাত্র সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্পিডই হচ্ছে যে সন্ত্রাস কায়েম করেছিল ছাত্রলীগ, সেই সন্ত্রাসের বিচার হওয়া এবং সংগঠন হিসাবে ছাত্রলীগের বিচার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী হয়েছিল, ফ্যাসিবাদী হওয়ার অন্যতম একটা সহায়ক শক্তি হিসেবে ছাত্রলীগ সব ধরনের জুলুম, নির্যাতন এবং সব ধরনের অপকর্মের সাথে তারা জড়িত ছিল। না, আমরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করি। এছাড়া অনলাইনে ছাত্রলীগের কার্যক্রম নজরদারিরও দাবি তোলেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, বসতঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। চট্টগ্রামে অনেক স্থানে এখনও পানি রয়ে গেছে। বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে চলাচল। তবে রাস্তাঘাট আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে দিশেহারা অনেক মানুষ। কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, সেই সাথে ভেসে উঠছে ক্ষতচিত্র। হবিগঞ্জ এবং সুনামগঞ্জ স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি ও চট্টগ্রামে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে। খালগুলো পুনঃখনন হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আর হবে না বলে জানান মন্ত্রী। সকালে চট্টগ্রামের হালিশহর এবং বাঁশখালীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খবর রাখছেন উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, বন্যা দুর্গত এলাকা থেকে ফিরে বিস্তারিত তথ্য অবহিত করবেন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী জানান। পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, পুনর্বাসনের কাজটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কৃষিতে কিভাবে পুনর্বাসন করা যাবে, যেহেতু বীজতলাগুলো নষ্ট হয়ে গেছে, মাছের খামারগুলো থেকে মাছ বেরিয়ে গেছে, তারপরে স্বাস্থ্য ক্ষতিকারক হতে পারে এই দূষিত পানির কারণে। এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন 5 আগস্ট উদ্বোধন হবে 36 জুলাই জাদুঘর। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ক্যানভাস 24 মুক্তির মহাকাব্য শীর্ষক জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। সংস্কৃতি মন্ত্রী বলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা ছিল ফ্যাসিবাদী আমলে, যা ভুলে গেলে চলবে না। অতীতের ফ্যাসিবাদী শক্তি যাকে খুশি তাকে মামলা দিয়ে, ফাঁসি দিয়ে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের অপকর্ম নতুন প্রজন্মের কাছে জাগিয়ে রাখতে হবে। পারিবারিক বিরোধের জের ধরে নরসিংদীর পাইকার দিতে 3 মাসের এক শিশুকে পা ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত লিজা আক্তার পলাতক রয়েছে। সমাজসেবা অফিসের প্রিভেনশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে 3 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সদর উপজেলার পাইকাদি এলাকায় জহিরুল মিয়া ও সামায়া আক্তার দম্পতির রিজিক নামে 3 মাসের এক সন্তান রয়েছে। সন্তানটি জন্মের পরপরই নানা জটিলতার কারণে হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। এই সুবাদে বাড়ির কাজকর্ম সামায়া আক্তার যা লতা বেগমকে করতে হয়েছে। এ নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে গত 11 জুন সামায়া আক্তারের যা লতা বেগম শিশুকে পায়ে মোচড় দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন আপন চাচি লিজা আক্তার। সিসি ক্যামেরায় ধারণ করা এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পলাতক শেখ হাসিনার পরিবার সহ 11টি গ্রুপের প্রায় 76,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় 19,000 কোটি টাকার সম্পদ দেশের বাইরে। আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে দেশ বিদেশে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত চুরি হওয়া 146 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে BFIUর প্রধান ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এসব তথ্য জানান। তিনি আরও জানান, 24-25 অর্থ বছরে 30,199 কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এসব লেনদেনের প্রায় 95%ই ব্যাংকিং খাতে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত 98টি মামলা হয়েছে। আর এরই সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। সবুজ দেশ করতে সবাই মিলে কাজ করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান। জুলাই অভ্যুত্থানের শহীদ 1400 ছাড়াতে পারে শনাক্ত 865 জন। গণহত্যায় জড়িত কাউকেই ছাড় না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক দেশ গড়তে হলে কোমলমতি শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়তে হবে, যার জন্য দরকার নৈতিক মূল্যবোধের শিক্ষা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষায় সরকারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। শৈশবের শিক্ষা সুন্দর জীবনের দীক্ষা, এই বাক্যের মতোই প্রাথমিক শিক্ষার পাঠকে মানসম্মত মূল্যবোধপূর্ণ করার লক্ষ্য নিয়ে সারা দেশে সরকারিভাবে 65,500-রও বেশি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এমন বাস্তবতায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে সবুজ বিদ্যালয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একযোগে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হয় 2 লাখ বৃক্ষ, যা চলমান থাকবে। যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। পরে দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রদর্শনকৃত স্টল ঘুরে দেখেন এবং
ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন সরকার প্রধান। সেখান থেকে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে খেলাধুলা, সঙ্গীত, চিত্রাঙ্কন সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী এবং সেরা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের হাতে প্রধানমন্ত্রী তুলে দেন সম্মাননা। ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, শিক্ষার পাশাপাশি প্রয়োজন নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা। এ সময় মানবিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। সরকার প্রাথমিক শিক্ষকদের নানামুখী সমস্যা সমাধানের চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। সবাই সচেষ্ট হলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও জানালেন তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে পরীক্ষা শেষে রংপুর টাউন হল চত্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। গোপালগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। লক্ষ্মীপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমোহনী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। একই দাবিতে ফেনী ও সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। এ বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি সচিবালয়ের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি কোন পর্যায়ে? দুপুর 11টা থেকে দুপুর 1টা থেকে কিন্তু শিক্ষার্থীরা সেই সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা এই 3টার দিকে সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছেন। এরপরে পুলিশ তাদেরকে এখানে আটকে দেয়। এখন তারা অবস্থান নিয়েছেন এই ঠিক শিক্ষা ভবনের সামনে। কিছুক্ষণ আগে তাদের সাথে ভুল বোঝাবুঝি হয় একটি গণমাধ্যম কর্মীদের সাথে এবং সেখানে কিন্তু একজন গণমাধ্যম কর্মীর উপরে হামলার অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে তারা আমাদেরকে শিক্ষার্থীরা এমনটি জানিয়েছিলেন যে তারা এই সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে তাদের একটি প্রতিনিধি দল তারা কথা বলবেন, কিন্তু এখানে দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বলছেন যে তারা এই শিক্ষামন্ত্রীর সাথে এখন কথা বলবেন, কিন্তু আর এক পক্ষ সেটি চান না, তারা কিন্তু এখানে অবস্থান নিতে চান। এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই যে এখানে কিছুক্ষণ আগে শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীদের সংখ্যা কিন্তু প্রায়ই সমান ছিল, মানে খুব কম সংখ্যক ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই এখানে কিন্তু আরও 2-3টি বাস ভর্তি শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা এতক্ষণ পর্যন্ত এই রাস্তার পাশে অবস্থান নিয়েছেন, কিন্তু এখন কিন্তু তারা সেই রাস্তার মোড় আবারও ব্যারিকেড করে দিচ্ছেন এবং তারা এখানে অবস্থান নেওয়ার কথা তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে তাদের মধ্যে যেমনটি আমি বলছিলাম যে দুটি পক্ষ হয়ে গিয়েছিল। এক পক্ষ চাচ্ছেন যে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন, আর এক পক্ষ চাচ্ছিলেন যে তারা দেখা করবেন না। এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত সেই দেখা করেনি এবং তারা বারবার চেষ্টা করছেন যে সচিবালয়ের অভিমুখে এই যে মিছিলটি এসেছে 3-4টি বাস নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে সেই সচিবালয়ের অভিমুখে তারা আবারও যাচ্ছেন সেই ব্যারিকেড বরাবর। এবং এখানে যদি আপনাকে দেখাতে চাই যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা না যায় এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও আরও শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং সেই সচিবালয়ের যে ব্যারিকেড দেয়া সচিবালয়ের অভিমুখে
এই আইন শৃঙ্খলা বাহিনীর সেখান থেকে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যেতে চাচ্ছেন। তো এখন এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। আমরা জানছিলাম শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। প্রতিকূল আবহাওয়ার কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সাথে নির্ধারিত দিনে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে ৩০০ বিধিতে কথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকা সহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। জুলাই অভ্যুত্থানে নিহত প্রায় ৮৬৫ জন শহীদদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ শহীদদের গণকবর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তারা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদদের সংখ্যা ১৪০০ হলেও প্রসিকিউশন বিভাগের তদন্তে তা আরও বাড়তে পারে। যেসব পরিবার এখনও তাদের স্বজনদের মরদেহ শনাক্ত করতে পারেননি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রায় ৮৬৫টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের ১১৪টি জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো। এইগুলি যখন আপনি যোগফল দেখবেন, যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে ১৪০০ জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়। আদালত এই মামলায় আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়। দুপুরে স্পেশাল জজ আদালতে বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ মাসুদ মিয়া। জমি নিয়ে বিরোধে ২০১৩ সালের গত ১৪ আগস্ট আবু জাকারিয়া মিন্টুকে আসামিরা কুপিয়ে হত্যা করে। পরদিন নিহত মিন্টুর স্ত্রী বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এদিকে খুলনার সোনাডাঙ্গা থানায় জোড়া খুনের মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দুপুরে অতিরিক্ত আদালতের বিচারক নুসরাম জাবিন এই রায় দেন। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়া হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, দেশের ঐতিহ্যবাহী জিআই পণ্য জামদানি ও বেনারসি শিল্পকে টিকিয়ে রাখা এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে সরকার কাজ করছে। একই সঙ্গে তাঁতিদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যেই ২৫০০ অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার নির্মাণ করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বায়ু দূষণের কারণে দেশের ৬টি প্রধান শহরে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ২৪২ জন এবং বছরে ৮৮,২৪০ জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন। গবেষণায় আরও বলা হয়েছে, এ সময় বায়ু দূষণ এখন শুধু পরিবেশগত নয়, জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি। তাই দ্রুত, কার্যকর ও প্রমাণভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
চাঁদপুরের মতলব পৌরসভা এলাকায় প্রায় 2,20,00,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে কাজ শেষ হওয়ার আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে কাজ পরিচালনা করা হয়েছে। অভিযোগের প্রতিবাদ করায় ঠিকাদার বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রেখেছেন বলেও দাবি করেন তারা। ঘটনাটি মতলব পৌরসভার শহীদ উল্লাহর দোকান থেকে বড়দিয়া বাজার সড়কের ইসহাক মিজির বাড়ি সংলগ্ন নির্মাণাধীন সেতুর। দীর্ঘদিন পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। এতে মাছঘাটে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। সকাল থেকে দুপুর পর্যন্ত মাছঘাটে প্রায় 200 থেকে 300 মণ ইলিশ সরবরাহ হয়েছে বলে জানিয়েছেন আড়ত সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর এমন সরবরাহে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও উচ্চ মূল্যের কারণে সাধারণ ক্রেতাদের আগ্রহ কিছুটা কম দেখা গেছে। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ 2,600 থেকে 2,800 টাকা এবং 1 কেজির নিচে ইলিশের দাম 2,000 থেকে 2,500 টাকায় বিক্রি হচ্ছে। চট্টগ্রাম, বান্দরবন ও খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতঘরে ফিরতে শুরু করেছে মানুষ। রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি ও চট্টগ্রামের খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে। খালগুলো পুনঃখনন হলে ভবিষ্যতে এই জলাবদ্ধতা আর হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিছুতেই পিছু ছাড়ছে না দুর্গত মানুষের দুর্ভোগ। বাড়িঘর, মূল্যবান সম্পদ রেখে এক কাপড়ে আশ্রয় কেন্দ্র কিংবা অন্যত্র আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেও এখন বাড়িঘরে ফিরে দেখছেন সবকিছু শেষ। চট্টগ্রামে বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হতে চলেছে জীবনযাত্রা। তবে কিছু এলাকায় এখনো রয়ে গেছে বানের পানি। রাস্তাঘাট আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে দিশেহারা অনেক মানুষ। হালিশহর ও বাঁশখালীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ক্ষয়ক্ষতিগুলো অ্যাসেসমেন্ট হচ্ছে, কৃষিতে কিরকম ক্ষতি হয়েছে, আমাদের স্কুল কলেজ কিরকম ক্ষতি হয়েছে, রাস্তাঘাট কিরকম হয়েছে, এটা আরও হয়তো 2-4 দিন সময় আমাদের লাগবে। আমরা গতকালকে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি, তারা হয়তো 2-4 দিনের মধ্যে রিপোর্ট দিলে স্ব মন্ত্রণালয় সেগুলোতে বরাদ্দ দিয়ে মেনটেন করার চেষ্টা করবে। কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনো পানিবন্দী লাখো মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। রাঙামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। মাথা গোজার ঠাঁই, জীবিকার অবলম্বন, ফসল হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বানবাসীদের। এই যে গরু ছাগল 800 ঘন্টা রেখে আছি, আরো সপ্তাহ পরে আবার এই যে সামনের সপ্তাহে আবার 4-5 দিন বৃষ্টি আছে। কিছু ঢেঁড়স করছিল, কিছু বটবুড়ি লাগাইছিলাম, কিছু পোশাক লাগাইছিলাম জমিনে। তা আমার এগুলা বন্যা সব নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ মনে করেন যে ম্যাক্সিমাম আমার ফসলগুলি থাকলে আমি 1,03,000 টাকা বেচতে পারতাম। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। যে কোনো উপায়ই হোক দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিবাদীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে 3 লক্ষ কোটি টাকা। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরে ন্যায় বিচারে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তারা এসব কথা বলেন। রিপোর্ট ফাহাদ মুহাম্মাদের। তোমরা সাহায্য প্রার্থনা করো। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের সুফল জনগণের দুয়ারে পৌঁছাতে সবার সহযোগিতা দরকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে যেন কেউ আর রাজনীতি করতে না পারে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মানে স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক
রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, এই কুইক রেন্টালগুলোকে কমপক্ষে 1,30,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ আমলে একটি দেশকে সুবিধা দিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে। বিদ্যুৎ খাতের নামে 3 লক্ষ কোটি টাকা হরিলুট করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দিবে না। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মাননীয় স্পিকার, আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। মাননীয় স্পিকার, কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করে তাহলেই দুর্নীতি বের হয়ে যাবে। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি গোষ্ঠীর উন্নয়ন নয়, করতে হবে জনগণের উন্নয়ন। পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি থেকে টুটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন টুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবে। এর মধ্য দিয়ে গত 7 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আবির, শাহবাগে জড়ো হওয়া শিক্ষার্থীরা কি বলছে? এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছে। আমি যদি আমার পেছনে দেখাই, একদম শাহবাগ অবরুদ্ধ হয়ে আছে এবং এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখানে বাধার মুখে আছে। শিক্ষার্থীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তারা কেউ কেউ বলছেন যে তারা এখানে তাদের দাবি একটাই, যে অর্থাৎ শিক্ষামন্ত্রীর তারা পদত্যাগ চান, তাদের এক দফা এক দাবি। তবে এখানে শুধু যে পরীক্ষার্থীরা এমনটি নয়, এখানে কিন্তু এই যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে জমায়েত হয়েছেন। এবং আপনাকে যদি বলি, এখানে কয়েকটি গ্রুপ রয়েছেন এবং এখানে সাধারণ মানুষ যারা তারা অভিযোগ করেছেন এমনটি যে এখানে শিক্ষার্থীদের বাইরেও কিছু লোক এখানে ঢুকে পড়েছেন। এর আগে যদি বলি, উত্তরাতে এই শিক্ষার্থীরা এই দাবিগুলো নিয়ে তারা অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা সরে আসেন। এরপরে সায়েন্স ল্যাবে তারা অবস্থান করেন। সায়েন্স ল্যাব থেকে তারা সরে এসে কিন্তু সেই সচিবালয় অভিমুখে লং মার্চ টু সচিবালয় তারা যান। এরপরে
কিন্তু সেখানে পুলিশ বাধা দিলে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা কর্মসূচি প্রত্যাহারের কথা তারা তখন বলেন, কিন্তু এরপরে সন্ধ্যার দিকে কিন্তু আবারও শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। তাদেরকে সঠিকভাবে প্রশ্ন করা হলেও আমাদের পক্ষ থেকে যে আসলে সঠিক দাবিগুলো কি, আসলে তারা কি চান, কেউ কেউ বলতে পারছেন, কেউ কেউ বলতে পারছেন না। মূলত তারা এখন কেউ কেউ বলছেন যে শিক্ষা মন্ত্রীর সাথে তারা কথা বলবেন অথবা সচিবালয়ে গিয়ে তাদের প্রতিনিধির সাথে কথা বলবেন, এই বিষয়ে সমাধান করবেন। আবার কেউ কেউ বলছেন তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, আবার কেউ কেউ তারা সেই আন্দোলন সম্পর্কে তারা জানেনই না বা অবগতও না। এখন সব কিছু মিলিয়ে এখানে একটি বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে। আমার পাশে দেখতেই পাচ্ছেন যে একদম যানবাহন সব একই জায়গায় রয়ে গেছে। যেহেতু এটি এই অফিসগামী মানুষের বাসায় যাওয়ার সময়, সেহেতু কিন্তু এখানে এই যানবাহনগুলো আটকে রয়েছে এবং শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবরোধ করবেন এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম শাহবাগ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। স্বৈরাচার শেখ হাসিনার পরিবার সহ 11টি গ্রুপে প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৯,০০০ কোটি টাকার সম্পদ দেশের বাইরে। আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে দেশ বিদেশে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, এ পর্যন্ত চুরি হওয়া ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দুপুরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন BFIU প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এসব তথ্য জানান। তিনি আরও জানান, ২৪-২৫ অর্থ বছরে ৩০,১৯৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এসব লেনদেনের প্রায় ৯৫%ই ব্যাংকিং খাতের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত ৯৮টি মামলা হয়েছে। ব্যাংকগুলো থেকে যে টাকাগুলো লুট হয়েছে, সে ব্যাংকগুলোর তরফ থেকে কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং সেখানে খুব ভালো প্রোগ্রেস আছে। আমাদের এই বছরের শেষ নাগাদ আমরা ক্রিমিনাল প্রসিডিংস না বলে সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে এবং তার মাধ্যমে হয়তো বা সিভিল প্রসিডিংসের মাধ্যমে হয়তো আমাদের কিছু পুনরুদ্ধার হবে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSA অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের মাখ বদলের দিন শীর্ষক আলোচনায় তিনি জানান, আইন অনুযায়ী দণ্ড কার্যকর করতে ইতোমধ্যে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিয়েছে সরকার। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা গণহত্যা চালালেও তাদের মধ্যে অনুশোচনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার করবে সরকার। দেশের গণতান্ত্রিক ধারাকে যেন আর কখনো স্বৈরাচার বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে, তাই এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়াগো ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরমেন্স আজও ফুটবল ইতিহাসের অংশ। 4 দশক পর সেই স্মৃতি ফিরিয়ে আনতে চান আর্জেন্টাইন সমর্থকরা। তাদের প্রত্যাশা, 2026 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিও জাদুকরী এক পারফরমেন্স উপহার দেবেন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসের।
আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বাস লিওনেল মেসি মাঠে নেমে যে কোনো কিছু করতে পারে, আর সেজন্য তারা আগাম উদযাপন করছে বিশ্বকাপের সেমিফাইনালের জয়। পুরো বিশ্ব তাকিয়ে আছে মেসির, এইটা হয়তো মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, মেসির শেষ ওয়ার্ল্ড কাপটা আমরা দেখবো, আমরা খেলা দেখবো, জাদুকর দেখবো। I love Messi, I love Maradona, I love Bangladesh. Bangladesh! Two goals for Messi. 2 goals. We are winning 3-0. Argentina win the score, no? I think so is 3-2. ঠিক 40 বছর আগে 1986 সালে ডিয়েগো ম্যারাডোনা যে জাদু দেখিয়েছিল আর্জেন্টাইনদের হয়ে, সেই জাদুই লিওনেল মেসির পায়ে দেখতে চান আর্জেন্টাইনরা। I hope Messi can have a little Maradona magic. নিজেদের চতুর্থ বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্নে বিভোর থাকা আর্জেন্টাইনরা নিউ ইয়র্কে নিজেদের বাড়িঘর বানিয়ে নিয়েছে। তারা অপেক্ষা করছে কখন লিওনেল মেসি সেমিফাইনাল খেলে ফাইনাল খেলতে নিউ ইয়র্ক নিউ জার্সির এই স্টেডিয়ামে এসে উপস্থিত হবে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্রিকেটে বৈশ্বিক টুর্নামেন্টে আসছে বড় পরিবর্তন। বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ 2 আসরের ফরম্যাটে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি। এদিকে আইসিসি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এখন থেকে 50 ওভারের বিশ্বকাপে থাকছে নতুন সুপার সিরিজ ও সুপার 7 পর্ব। অন্যদিকে টি-20 বিশ্বকাপে সুপার 8-এর বদলে আসছে সুপার 10। থাকছে নতুন এলিমিনেটর পর্ব, যা শেষ মুহূর্ত পর্যন্ত সেমিফাইনালের লড়াইকে আরও জমজমাট করে তুলবে। শুধু তাই নয়, 2028 টি-20 বিশ্বকাপের নতুন বাছাই প্রক্রিয়াও চূড়ান্ত করেছে আইসিসি। পাশাপাশি সহযোগী দেশগুলোর জন্য 16 দলের নতুন একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। প্রতিটি ম্যাচের গুরুত্ব, প্রতিযোগিতা ও রোমাঞ্চ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।